মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 22 বছরের পরিচিতি, সে ছোট্টবেলাকার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তখন চিনতাম না, যেহেতু বাবারা কালিগ, তো আমাদের দেখা হয় 4 বছর বয়সে। মানে রেলগাড়ির কামরায় প্রথম দেখা নয়, প্রথম দেখা হচ্ছে লঞ্চে, সুন্দরবনের লঞ্চে। ওকে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে ঘুরতে গিয়ে। তারপর আস্তে আস্তে তো বড় হওয়ার পর ও আর আমার আলাদা স্কুল ছিল, তো 11-12 থেকে একসাথে টিউশন পড়ার পর আমরা এক জায়গাতে অ্যাক্টিং শিখতে ভর্তি হই। বন্ধুত্ব থেকে তারপর পজেসিভনেস কাজ করে ওর মধ্যে কিছু, এইভাবে চলতে চলতে তারপরে আমি বলি যে না, এরকম কিছু করা যাবে না। কারণ আমার সবসময় মনে হতো যে আমরা যদি কিছু একটা রিলেশনের মধ্যে থাকি তাহলে হয়তো বাড়ি থেকে ব্যাপারটা অন্যভাবে যাবে। আমরা বড় হয়ে সেটা বুঝতে পারলাম কতটা ভুল ছিলাম আমরা। আমাদের দুই বাড়ি দুই পক্ষ একেবারে একদম রাজি ছিল, শুধুমাত্র আমাদের দুজনের একসাথে মানে সম্পর্কে আসা হচ্ছিল না। তারপরে কলেজ লাইফে একসাথে আমরা পড়ি। কলেজ লাইফের পর আমি কলকাতায় চলে আসি, ও দুর্গাপুরেই থাকে, ও তারপরে মাস্টার্স অ্যান্ড অল সেসব করতে থাকে। তো তারপরে হঠাৎ একদিন ও আমাকে খুব মানে ব্লক করে দিত, মানে মাঝে মাঝেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিত, আবার আনব্লকও করে দিত। আমরা একটা মিম পাঠিয়েছিলাম, মিম শেয়ার করেছিলাম যে ইফ শি ব্লকস অ্যান্ড আনব্লকস ইউ ম্যারি হার। এটা কিরে বিয়ে করবি এইভাবে জিজ্ঞাসা করেছিলাম, ওটাতে ও সিরিয়াস হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম যে আর ইউ সিরিয়াস, এতদিন ধরে? ও তখন বললো হ্যাঁ চল করেই ফেলি। আর তখন হচ্ছে 2019-এর শেষ একদম লকডাউনে যে একসাথে থেকে ইয়ে হয় যে মানে সেই রবনে বানাদি জোড়ি নয়, লকডাউনে লকডাউনে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। সেই সময় আমাদের এই গভীরতাটা আরো বৃদ্ধি পায়। দুই বাবা মা দুই দিক থেকেই খুব রাজি। একদিন হঠাৎ করে আমার বাবাই ওদের বাড়িতে গিয়ে একটা, উনি বলতে এসছেন কিন্তু বলে উঠতে পারছে না। আমার বাড়ির লোকও বুঝতে পারছে যে কি বলতে চাইছে, কিন্তু আমার বাড়ির লোকও এগোচ্ছে না। এতদিন হয়েছিল কি, ওরা চাইতো, আমরা চাইতাম না। এখন আমরা চাইছি, কিন্তু ওদেরকে বলবো কি করে, বোঝাবো কি করে, সেটা আরেক রকম। রূপসা ধীমান, অ্যারেঞ্জ ম্যারেজ, 7 মাস হলো। হ্যাঁ দিদি। ঘটকালিটা কে ছিল? ঘটকালিটা ছিল হচ্ছে আমাদেরই জেঠু ছিল, জেঠু জেঠিমা। আমি পড়াশোনা করতে করতেই আমার বিয়ে ঠিক হয়। তো বিয়ের প্রতি আমার একটা ভয় ছিল যে বিয়ে মানেই অনেক দায়িত্ব, অনেক কিছু, স্বাধীনতাটা চলে যাবে, এরকম মনে হতো। তো বিয়েতে আমার কোনো সায় ছিল না। তো জেঠু আমাকে নিয়ে যায় ওদের বাড়িতে, এই বলে যে ঘুরতে চ। তা আমি ঘুরতে যাওয়ার নাম করেই আমি ভেবে গেছিলাম। ওখানে গিয়ে সবাই আমাকে একটা সম্পর্কের মধ্যে বেঁধে নিল। বাপি বলছে এটা আমার বৌমা, আমার মাম্মাম বলছে যে এটা আমার নাত বউ, আমার শাশুড়ি বলছে এটা আমার বৌমা। আমি হঠাৎ করে ভাবছি কি হলো। জীবন জানতে? হ্যাঁ আমি জানতাম। তোমাকে লোকানো হয় না, আমাকে লোকানো। তোমার পছন্দ হয়েছিল রূপসাকে? হ্যাঁ, ফার্স্ট টাইম একটুখানি কিরম লাগছিল দেখে। কিরম লাগছিল মানে? কিরম লাগছিল আবার কি? মানে ফার্স্ট টাইম মানে কি করব বুঝতে পারছি না। ফার্স্ট টাইম এসছে হুট করে একজন, আমি কি করব কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না। তারপর এখন পরিবারে কে কে আছেন রূপসা? এখানে বলতে আমার শ্বশুর মশাই আছেন, শাশুড়ি, আমার যা, আমার ভাসুর, জয়েন্ট ফ্যামিলি, পুরো জয়েন্ট ফ্যামিলি, মাম্মাম আছে। সবাই মিলে একসঙ্গে থাকো? সবাই মিলে আমরা একসাথে থাকি। তো এই 7টা মাস কেমন কাটছে বা ধীমান বলো, বউ কেমন? আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম টাইপের। মানে ওর দিকে তাকিও না, আমার দিকে তাকো। বিয়ের প্রথম যেটা ছিল সেটা এখন একটু চেঞ্জ হয়েছে 7 মাসেই একদম অনেকটা। কি পরিবর্তন হলো? আমাদের ব্যাপারটা সময় নিয়ে একটু প্রবলেম হয়, টাইম। মানে আমার কাজের টাইমটা এমন টাইম মানে অল টাইম বিজি। হ্যাঁ তুমি ইভেন্টে আছো তো হবে বিজি। তো তার জন্য কি হয়, ঝগড়া হয়? হ্যাঁ একটু আধটু হয়, আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। বিয়ের আগেও এটা হতো। আমি ইভেন দেখা করতে আসতাম ওর বাড়িতে, ও আমার বাড়িতে আসতো, কিন্তু দেখা করতে যেত না। বউকে হানিমুনে নিয়ে গেছিলে? না দিদি, একদম না। একদিনের জন্য মন্দারমণিতে ঘুরতে নিয়ে গেছিল। ওটাই হানিমুন। একদিন কোথায়? হ্যাঁ ওটাই। নেক্সট টাইম যাওয়ার প্ল্যানিং আছে। মন্দারমণি ছাড়া কোথাও নিয়ে যায়নি। তুমি নাকি আমার ইভেন্ট প্ল্যানার? তাহলেই ভালো। অন্য লোকেদেরকে হানিমুনে পাঠাও। অঙ্কিতা সব্যসাচী, 10 বছরের প্রেম, 10 বছরের বিবাহিত জীবন। কোন পিরিয়ডটা বেটার ছিল সত্যি কথা বলবে? ওই 10 বছর দিদি। কোনো কনফিউশন নেই সেই ব্যাপারে? না একদমই না। ক্লাস 11-এ ওর সাথে আমার পরিচয় হয় পড়ার ব্যাচে। স্কুল প্রেম? হ্যাঁ স্কুল প্রেম, কিন্তু তখন হচ্ছে ক্লাস 11-এ ফার্স্ট যখন মানে একটা ওই ইংলিশ ব্যাচে আমাদের পড়া স্টার্ট হলো, দেখে আমার ওকে ভালো লেগে গেছিলো, বাট এক্সপ্রেস করিনি। তো বন্ধুত্ব চলতে থাকে। আর কেমন যেন একটা হয়ে গেছিলো, অন্য কোথাও না গেলেও ওই স্যারের কাছে আমাদের
মানে মিস করা যাবে না, যেতেই হবে। আমাদের একটা জায়গা ফিক্স হয়ে গেছিল, ওখানে গিয়ে বসতাম অপোজিটে, আমি বসতাম, ও আমার ঠিক অপোজিটে বসতো, কিন্তু কোনোদিনই কাউকে কিছু এক্সপ্রেস করিনি। ক্লাস 12-এর ইংলিশ এক্সামের ঠিক আগের দিন ওটা লম্বা SMS করলো, লম্বা SMS করে নিচে লিখেছে এক্সামের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিস। তাহলে দেখলাম অনেক কিছু, অনেকটা লাইন পড়ে 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 ওই মিসিং লেটার্সগুলো এক করলে আই লাভ ইউই আসছে, সেটা লিখে পাঠালাম। হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ বলে দিলাম। বাবা মা এরা কেউই জানতে পারেনি বা টের পেত কিনা, তখনও টের পায়নি। টেরটা পেয়েছিল ফোনের বিলে দিদি। ওদের বাড়িতে ল্যান্ডলাইন ছিল আমাদের মোবাইলে, ও ফোন করতো খাটের নিচে ঢুকে, লুকিয়ে লুকিয়ে ফোন করতো। তো ফোন আসছে 3 মাস পরে 2 মাস পরে একটা লম্বা 9,500 টাকা বিল এসেছিল তখন 2006 ল্যান্ডলাইনে। তো মা ভাবে এত বিল মানে কি মানে ব্যাপার, মা কন্ট্রোল করার চেষ্টা করেছে, মা ফোনের লক লাগিয়েছে, ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়েছে, তো আমি কোনোভাবে মানে একটা কাঠের বক্স করেছিল, ওটার মধ্যে লক করা ছিল। তো এনিহাউ ওটা খুলে ঠুলে খাটের নিচে ঢুকে গিয়ে চুপি চুপি, এখন জোরে কথা বললেও শোনে না, তখন সেটা এক্সচেঞ্জ অফিসে জিজ্ঞাসা করলো যে এত বিল আসছে কেন, তখন দেখলো একটা নাম্বারই ফোন, সকাল বিকাল রাত যখনই সময় পাই ওই একটা নাম্বারই ফোন। তারপরে এইভাবে 10টা বছর কাটলো। হ্যাঁ, অ্যাঞ্জেলা তুষার পরিচয় কিভাবে হলো? আমার একজন শিল্পী বন্ধুর কাছ থেকে আমি তুষারের সম্পর্কে শুনি এবং জানতে পারি অ্যাবাউট হিজ মিউজিক অ্যান্ড স্ট্রাগল। তো প্রথম যে জিনিসটা মানে যে প্রতিভাটা আমাকে আকৃষ্ট করেছিল সেটা হলো ও গানের সাথে সাথে প্রচণ্ড ভালো একজন গিটার প্লেয়ার। তারপরে কিউরিয়াসিটি নিয়ে সার্চ করি ফেসবুকে যে তুষার দেবনাথ নামে, এবং অস্বাভাবিকভাবে দেখছি যে আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে অলরেডি। এর কিন্তু কোনো প্রমাণ নেই এখনো, যেটা এখনো এত বছর পর্যন্ত কোনোদিনও স্বীকার করেনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট ওই পাঠিয়েছিল। তো সেখান থেকেই আমাদের আলাপচারিতা থেকেই ভালো লাগা জন্মায়, কিন্তু ও কখনো আমাকে ডিরেক্টলি প্রপোজ করেনি, আমিও ডিরেক্টলি প্রপোজ করিনি, কিন্তু ইচ্ছা শক্তিগুলো আরও বেড়ে যাচ্ছিল। তখন মনে করলাম যে ডিরেক্টলি তো প্রপোজ করতে পারছি না, তাহলে অন্য কিছু একটা করা যাক। আমি একটা বস্তার ভেতরে একটা মোটামুটি এরম সাইজের টেডি বিয়ার প্যাক করে আমার একটা ভাইয়ের সাথে বাইকে করে নিয়ে গিয়ে ওদের গেটের মুখে ফেলে চলে এসেছি। আমরা লক করতে গেছিলাম মেইন গেটটা, আমার তখন গিয়ে সেটা বস্তা পড়ে আছে। তবে উপরে গেছি, মাকে বলছি মা দেখো তো কে কি ফেলে রেখে দিয়ে চলে গেছে। মা গেছে এত বড় লাঠি নিয়ে ওটাকে মারতে, এটা কি মানে প্রচন্ড মারা শুরু করেছে ওটাকে। তারপর এত সফট কেন ওই জিনিসটা, তারপর খুলে দেখছি টেডি বিয়ার। তারপর ওর থেকে জানতে পারি যে টেডি বিয়ার পাঠিয়েছে। তারপর কবে ডিসাইড করলে যে একসাথে সারা জীবন কাটানো হবে? সেটাও সেরকম ভাবে ডিসাইড কিন্তু করিনি, আলাপচারিতা বাড়ছিল, আমি ওদের বাড়িতে যাচ্ছিলাম। ও বাবার সাথে আমার যেহেতু খুব ভালো বন্ধুত্ব, মানে শ্বশুরমশাই বা একজন সিনিয়র হিসেবে নয়, নিজের বন্ধুর মতনই বলা যেতে পারে। এবার আমার বাবা মাকে একবার এমনি জাস্ট ওদের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, তখন সবাই মিলে গেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি যে বাবা মা ওখানে গিয়ে ডিরেক্টলি পাকা কথা বলেই চলে আসবে। সেখান থেকেই তারপরে ডেট ফিক্স হলো। কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে? আমাদের 3.5 বছর। কেমন কাটছে অ্যাঞ্জেলা, বলো এবার। হ্যাঁ মানে সব মিলেমিশে ভালোই কাটছে। ভালো লেগেছিল গান, তারপর কিন্তু হিসেবে 3.5 বছর কেমন কাটছে? মিউজিশিয়ান হিসেবেই আমি চুজটা করলাম, কিন্তু মিউজিকটাই আমার জীবনে আমার একদম ভাসিয়ে দাঁড়িয়েছে। মানে আমি ওর ফার্স্ট, মানে আমি লিগ্যাল ওয়াইফ, কিন্তু ওর ফার্স্ট ওয়াইফ হচ্ছে মিউজিক, ফার্স্ট প্রায়োরিটি হলো মিউজিক। তুমি যদি প্র্যাকটিস না করো রেগে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।